জো ফ্লাড নামের এই অ্যাসাসিন হলো পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর কিলার, কিন্তু একদিন সে জানতে পারে যে তার এমন এক রোগ হয়েছে যেটায় আর সে মাত্র 3 মাস বাঁচবে। তাই জো নিজের মৃত্যুটাকে স্মরণ করে রাখতে ইউরোপের সকল অ্যাসাসিন গ্যাংদের হায়ার করে তার মৃত্যুর জন্য। কিন্তু এরই মাঝে তার সাথে এমন এক কাহিনী ঘটে যায় যা এই পুরো কিলিং মিশনকে নিয়ে যায় অন্য লেভেলে। কি এমন ঘটেছিল জোর সাথে তা জানাতে তোমাদের জন্য নিয়ে এলাম সেরা অ্যাকশন মুভি দ্য কিলার্স গেমস এর এক্সপ্লেনেশন। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে এই যে বিশাল দেহের মানুষটাকে দেখছো তার নাম জো ফ্লাড। স্যুট দেখে আবার ভেবে বসো না যে সে সাধারণ কোনো কেউ, কারণ জো হচ্ছে এই ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর হিটম্যান। এই অপেরা হাউসে জো এসেছে তার একটা কন্ট্রাক্ট কিলিং মিশনে। আজ তাকে মারতে হবে হাঙ্গারির সবচেয়ে বড় গ্যাংস্টারকে। তাই তো জো তার কুল স্টাইলে প্রথমে সেই গ্যাংস্টারের বডিগার্ডগুলোকে উপরে পাঠাতে থাকে। এখানে জো যে স্টাইলে তাদেরকে খতম করে তা দেখে নিশ্চয় বুঝতে পারছো যে জো কি লেভেলের একজন অ্যাসাসিন। যাই হোক, টপাটপ সবাইকে খতম করে জো চলে যায় তার আসল বসের কাছে। সেই মাফিয়া তখন মন দিয়ে অপেরা আর ড্যান্স দেখছিল, তবে সে এবার বুঝে যায় যে তার লাইফে টাইম শেষ পর্যায়ে। জোর কাছে সে 10 সেকেন্ড সময় চাইলেও জো তাকে একবারে সাইলেন্সার লাগানো রিভলভার দিয়ে স্রেফ একটা হেডশট দিয়েই কন্ট্রাক্ট সাকসেসফুল করে দেয়। ইতিমধ্যে ওই মাফিয়ার বডিগার্ড আর সেখানকার সিকিউরিটি গার্ডদের মধ্যে গ্যাঞ্জাম লেগে গেলে দুপক্ষের শুরু হয় এক মারাত্মক গোলাগুলি। আর এতে করে পুরো অপেরা হলে প্যানিক ছড়িয়ে পড়ে। ওই অপেরাতে যে ড্যান্স করছিল তার নাম ছিল মেইজ। সেও প্যানিকে পড়ে বাইরে বের হতে চায়, কিন্তু মানুষের ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে বেশ আহত হয়। তবে আমাদের অ্যাসাসিনের কেন যেন তাকে দেখে অনেক মায়া হয়, আর তাই তো সে মেইজকে নিজ হাতে বাইরে বের করে নিয়ে আসে। মেইজ জোয়ের এই কাইন্ডনেস দেখে কৃতজ্ঞতা প্রকাশ করে। এই প্রথম কারো কাছ থেকে কৃতজ্ঞতা পেয়ে জোর কেমন যেন ভালোই লাগে। তবে মেইজ পড়ে যাওয়ার সময় তার ফোনটাও পড়ে গিয়েছিল, যেটা জো তুলে নিয়েছে ঠিকই, কিন্তু তাকে আর দিতে মনে নেই। তাই পরের দিন সকালে সে আবারও মেইজের কাছে গিয়ে তার ফোনটা ফেরত দেয়। এখানে আবারও জোকে দেখতে পেয়ে মেইজ এবার তাকে ডিনারের অফার করে বসে। হাজার হলেও জো যেহেতু তার প্রাণ বাঁচিয়েছে তাই একটা ডিনার তো সে ডিজার্ভই করে, তাই না? তাই মেইজ তাকে নিজের ফোন নাম্বার দিলে জো সেটা ঠিকই নেয়, কিন্তু অবাক করা বিষয় হলো সে ওই নাম্বারটা ডাস্টবিনে ফেলে দেয়। তাই এখান থেকে তো বুঝতে পারছো যে একজন হিটম্যানের লাইফে মেয়েদের ইনফ্লুয়েন্স থাকা মোটেও ঠিক না। তবে জো এর হঠাৎ কি যেন মনে হয়, তাই সে আবারও নাম্বারটা তুলে বাসায় চলে আসে। ওই যে বলে না, কিছু স্পেশাল দর্শনে কঠিন হৃদয়েও ভালোবাসার জন্ম নেয়, ঠিক সেভাবেই মেইজের চার্মনেস জো এর মতন কড়া মানুষটাকেও নাড়া দিয়ে গেছে। তাই তো ভয়ঙ্কর জো এখন বাচ্চাদের মতন কি লিখে টেক্সট করবে তা বারবার ভাবতে থাকে। মোট কথা, মানুষ প্রেমে পড়লে যা হয় আর কি। তো যাই হোক, ফাইনালি জো আর মেইজ ডিনার আর ডেট সারার মাধ্যমে নিজেদের ভালোবাসার কথা বলেই ফেলে। এরপর থেকে জো তার মারাত্মক সব অ্যাসাসিনের পাশাপাশি চুটিয়ে প্রেম করতে থাকে মেইজের সাথে। সে দিনে মানুষের খুলি উড়াতো আর রাতে চলে যেত মেইজের সাথে রোমান্স করতে। এভাবেই দিন তার বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু হুট করে জো এর একটা সমস্যা হতে থাকে। শারীরিকভাবে জো বেশ কিছুদিন ধরে খুব একটা ভালো ফিল করছিল না। তার হুটহাট প্রচন্ড মাথা ব্যথা আর চোখে ঝাপসা দেখা শুরু হয়, যার কারণে জো তার পার্সোনাল ডক্টরের কাছে গিয়ে বেশ কিছু ডায়াগনোসিসও করিয়ে নেয়। তখন ডক্টর জানায় যে ফাইনাল রিপোর্ট আসতে 2-3 দিনের মতন সময় লেগে যেতে পারে। যাই হোক, সেদিকে বেশি ফোকাস না দিয়ে জো এবার দেখা করে তার মেন্টর জাভির কাছে। জাভি ছোটবেলা থেকেই জোকে নিজের কাছে রেখে বড় করেছে। এছাড়াও সে হচ্ছে জো এর কিলিং মিশনের কন্ট্রাক্ট ম্যানেজার। জো সেখানে তাকে জানায় যে ইতিমধ্যে সে একজন ড্যান্সারের প্রেমে পড়েছে, যার ফলে সে খুব দ্রুতই এই অ্যাসাসিনের লাইফ থেকে রিটায়ার্ড করে হ্যাপিলি লাইফ লিড করতে চায়। এই সব শুনে জাভি বেশ অবাক হয়ে যায়, কারণ এই লাইফে ইমোশনাল অ্যাটাচমেন্ট অনেক বড় একটা উইকনেস। তবে যেহেতু জো তার রিটায়ার্ড লাইফ নিয়ে ডিসিশন নিয়েছে, তাই এই ব্যাপারে সেও রাজি হয়ে যায়। যার ফলে পরের দিন রাতে জো এর জন্মদিনে মেইজের পরিবারের সাথে জাভিরের সাক্ষাৎ হয়। সেখানে তাদের গাঁটছাটের কথাবার্তাও মোটামুটিভাবে ফাইনাল হয়ে যায়। তবে ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক খারাপ সময়ের। জো এর পার্সোনাল ডক্টর জোকে কল দিয়ে জানায় যে তার ব্লাড রিপোর্টটা সে রিসিভ করেছে, তাই সে যেন দ্রুতই তার সাথে দেখা করে। এরপর জো সেখানে গেলে ডক্টর জানায় তার সিজারি নামের একটা দুরারোগ্য রোগ হয়েছে, যেটার কোনো চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। বলতে গেলে তার হাতে মাত্র 3 মাস সময় আছে বেঁচে থাকার। এই কথাগুলো শুনে জোর তো কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। তার কেবলমাত্র মাথা ব্যথা আর চোখে ঝাপসা দেখা ছাড়া সব ঠিকই আছে, তাহলে এত বড় রোগ হলো কি করে? ডক্টর জানায় তারা এই টেস্ট মোট 3 বার করেছে কনফার্ম হওয়ার জন্য, কিন্তু সব সময় ওই একই রেজাল্ট পেয়েছে তারা। এই সব কথা শোনার পর জো ভিতর থেকে একদম ভেঙে পড়ে। সে সবেমাত্র তার নতুন জীবন শুরু করতে চেয়েছিল, কিন্তু এখন তার কাছে সবকিছু অর্থহীন মনে হচ্ছে।
তারপরেও সে বাসায় এসে ইন্টারনেটে ঘাটাঘাটি করে জানতে চায় যে এই রোগের কোনো সলিউশন আছে কিনা, কিন্তু সেখানেও কোনো কিওর না পেয়ে ফাইনালি জো তার ভাগ্যকে মেনে নিতে থাকে, যার ফলে সে প্রথমে তার কাছে থাকা সকল আর্মসগুলো একত্রিত করে এবং তা পানিতে ফেলে দেয়, কারণ এই মুহূর্তে তার লাইফে এসবের আর প্রয়োজন নেই। এরপর নিজের জমানো সকল টাকা নিয়ে সে চলে যায় তার মেন্টর জাভির কাছে। জাভিকে সে সব খুলে বলার পর জাভি বলে, চিন্তা করো না, আমি তোমাকে আরো ভালো ভালো ডক্টরের কাছে নিয়ে যাব। কিন্তু জো জানায় যে তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। সে টাকার ব্যাগটা তার কাছে দিয়ে বলে যে যদি আমি মারা যাই তাহলে এই সব কিছু তুমি মেইসকে দিয়ে দিও। এছাড়াও জো তার কাছে একটা হেল্প চায়। সে জানায় যে আমি এভাবে ধুকে ধুকে মরতে চাই না, আমি একজন অ্যাসাসিন, তাই আমার মৃত্যুটাও যেন একজন অ্যাসাসিনের মতো হয়। আর এই কারণে তুমি আমাকে হত্যা করার জন্য অন্য কোনো অ্যাসাসিনকে কন্ট্রাক্ট দাও, যাতে করে সে আমাকে শান্তিতে শেষ করে দিতে পারে। কিন্তু এই সব শুনে জাভি কিছুতেই এই কাজ করতে রাজি হয় না। সে অনেক বোঝাতে চাইলেও জো তার সিদ্ধান্তে অনড় থাকে। এখন জাভি যেহেতু কোনো সাহায্য করছে না এই ব্যাপারে, তাই জো চলে যায় আর এক কন্ট্রাক্ট ম্যানেজার মারিয়ানার কাছে। জোকে দেখে মারিয়ানা বেশ অবাক হয়ে যায়, কারণ তার মতন টপ লেভেল অ্যাসাসিন তার ঘরে পাড়া দিয়েছে, এটাই বিশাল কিছু। এর উপর যখন $2 মিলিয়ন দিয়ে সে নিজের কন্ট্রাক্ট কিলিং করাতে বলে, তখন তার মাথা পুরো ঘুরে যায়। আসলে মারিয়ানার সাথে জোর একটা পুরাতন শত্রুতা ছিল, কারণ জো তার বাবাকে অ্যাসাসিনের রুলস ভঙ্গের কারণে হত্যা করে দিয়েছিল, যার ফলে সেই প্রতিশোধ আর টাকার লোভে মারিয়ানা তাকে মারার জন্য কিলার হায়ার করে দেবে বলে ডিল ফাইনাল করে। তো ডিল ফাইনাল হয়ে গেলে মারিয়ানা ইউরোপের সব টপ লেভেল কন্ট্রাক্ট কিলারদের কাছে জোকে মারার জন্য ডিল সেন্ড করতে থাকে। লাভডগ নামের এই তুখোর লেভেলের স্নাইপার তো জোকে মারার কন্ট্রাক্ট ডিল দেখে ভয়েই তা রিজেক্ট করে দেয়, কারণ সবাই অলরেডি জানে যে জো কোন লেভেলের একজন টাফ কিলার। এই রিজেকশন দেখে মারিয়ানা এবার কোরিয়ান একটা গ্যাং আর বাইকার গ্যাংকে অফার সেন্ড করে। এইসব কন্ট্রাক্ট কিলাররা কিন্তু যার যার অবস্থান থেকে খুবই ভয়ানক ছিল। কোরিয়ান গ্যাংয়ে ছিল 4 জন যারা সামুরাইয়ের মতন অস্ত্র চালাতে পারত। এছাড়াও বাইকার গ্যাংয়ের 2 ভাই তাদের বাইক দিয়ে যে কাউকেই মেরে সাফ করতে পারত। এই সিনগুলো দেখে নিশ্চয় বুঝে গেছো যে তারা কি লেভেলের প্রফেশনাল। তবে যতই হোক, জোর সাথে পেরে ওঠা কিন্তু এত সহজ হবে না। এদিকে জো আজ ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছে যে সে মেজের সাথে ব্রেকআপ করে নেবে। তাই তো মেজ সেখানে আসলে জো তাকে বলে যে আমার পক্ষে তোমাকে বিয়ে বা সংসার করা সম্ভব নয়। কারণটা আমি বলছি না, শুধু এটা মনে রেখো যে আমি বাধ্য হচ্ছি এই কাজ করতে। এই সব শুনে মেজ প্রচন্ড শক হয়ে পড়ে, কিন্তু সে দ্বিতীয় আর কোনো কথা না বাড়িয়ে একটা শেষ চুম্বনের মাধ্যমে জোকে চিরতরে বিদায় জানায়। এদিকে জো এর কন্ট্রাক্ট অনুসারে আজ রাত 12টার পর থেকে তাকে অ্যাসাসিনেট করা হবে, তাই জো নিজের রুমে বসে তার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে কোরিয়ান আর বাইকার গ্যাং ইতিমধ্যে জোকে মারার জন্য শহরের ভিতরে চলে আসে। তবে জো মনে মনে খুব কষ্ট পাচ্ছিল এটা ভেবেছে একদমই কিছু না জানিয়ে সে মেজকে দূরে ঠেলে দিয়েছে। তাই তো জো এবার তার ফোন হাতে তুলে নেয় আর সে মেজকে ভয়েস মেল পাঠিয়ে জানায় যে এক মরণ ব্যাধির কারণে সে আর মাত্র 3 মাস বাঁচবে, তাই সে নিজেকে মেজের লাইফ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। তবে এই কথা শেষ না হতেই ঘটে যায় এক আনএক্সপেক্টেড ঘটনা। সেই সময় জো এর ফোনে কল আসে তার ডক্টরের, আর সে যা বলে তাতে জোর মতন আমার মাথাও পুরোই ঘুরে যায়। ডক্টর জানায় যে আসলে অন্য এক রোগীর ভুল রিপোর্ট তার সাথে অদল বদল হয়ে গেছে, যার মানে জো একদমই সুস্থ এবং তার কোনো মরণ ব্যাধি নেই। সেই ডাক্তার বারবার সরি বলে জোর কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু এখন ক্ষমা চেয়ে সে কি আর পার পাবে? ইতিমধ্যে তার বাড়িতে এসে হাজির হয়ে যায় কোরিয়ান গ্যাং। জো কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। তাও সে প্রথমে মারিয়ানাকে কল দিয়ে বলে যে দেখো, আমি যে তোমাকে কন্ট্রাক্টটা দিয়েছি সেটা ক্যান্সেল করে দাও, প্রয়োজনে তুমি কন্ট্রাক্টে $2 মিলিয়ন নিয়ে নাও, কিন্তু প্লিজ তবুও এটা তুমি থামাও। কিন্তু মারিয়ানা সাফ জানিয়ে দেয় যে এই কিলিং গেমস এর রুলস অনুসারে একবার কন্ট্রাক্ট ফাইনাল হয়ে গেলে চাইলেও তার ক্যান্সেল করা যায় না। তার মানে তো তোমরা বুঝতেই পারছো, জো এখন এমন একটা গ্যারাকলে পড়ে গেছে যে তার জীবন বাঁচানোই দায়। তবে এটা জো বলে কথা, এখন যেহেতু সে আরো শুনেছে যে তার কোনো রোগ নেই, তাই সে পুরো প্ল্যান করে বসে থাকে কিলারদের জন্য। ওই কোরিয়ান গ্যাং তার রুমে ঢুকলেই জো তাদেরকে অন্য রুম থেকে বলে, ভাই আমি এই কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিয়েছি, তাই নিজের জীবন বাঁচাতে চাইলে এক্ষুনি এখান থেকে কেটে পড়ো। কিন্তু এই কোরিয়ান গ্যাংদের কাছে কন্ট্রাক্ট শেষ না করতে পারাটা একটা অপমানের মতো, তাই গ্যাং লিডার
আর তার সাঙ্গপাঙ্গদের নির্দেশ দেয় যে জোকে শেষ করে দিতে। কিন্তু জো এর মতন এত শক্তিশালী একজন অ্যাসাসিনকে মারা কি আর এত সোজা? তারা যতই কুংফু কারাতে জানো, জো তাদেরকে এত বিভৎসভাবে হত্যা করতে থাকে যা দেখে তোমার কলিজায় কাঁপন ধরবে। সে একজনকে হাত পা ভেঙে মাথা কেটে দুভাগ করে পুরো বিদায় জানিয়ে দেয়। বেচারারা কিছু বুঝে ওঠার আগেই এই দুনিয়া থেকে উপরে উঠে যায়। তবে এখানেই শেষ নয়, এরপর তার সামনে আসে বাইকার গ্যাংয়ের দুই ভাই। তাদের দেখে জো আবারও মেইজকে ভয়েস মেসেজ দেয়। এবার সে জানায়, মেইজ, আমি একটা বড় বিপদে পড়ে গেছি, এখন বিস্তারিত আমি কিছুই বলতে পারবো না। আমি তোমাকে কিছু টাকা পাঠাচ্ছি, এটা দিয়ে তুমি এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাও। আমি কথা দিচ্ছি, আমি যদি বেঁচে থাকি তাহলে ঠিকই আমি তোমাকে খুঁজে বের করব। এই মেসেজ দেওয়ার পর ওই বাইকার গ্যাংয়ের সাথে শুরু হয় তার এক তুমুল লড়াই। যদিও আগে জো তাদেরকে সাবধান করা ট্রাই করেছিল, কিন্তু তারা যেহেতু জো এর কথা শোনেনি তাই তাদেরকেও প্রচন্ড বিভৎসভাবে মারতে বাধ্য হয় জো। এক্সপ্লেইনটা এখনো দেখছো মানে নিশ্চয়ই ভালো লাগছে, তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে কিন্তু মিস করো না। যাই হোক, এরপর জো ম্যারিয়ানাকে কল দিয়ে বলে, তুমি বড্ড ভুল করছো, তোমার পাঠানো অ্যাসাসিনরা তাদের মূল্যবান জীবন ধ্বংস করে দিচ্ছে, এখনো সময় আছে, প্লিজ এটা বন্ধ করো। আর যদি তা না করো তাহলে আমার দ্বারা কি হতে পারে তা তো তুমি ভালো করেই জানো। এই সব শুনে মারিয়ানার মাথা তো আরো বেশি খারাপ হয়ে যায়। একে তো সে গেমসের রুলস ভেঙেছে, তার উপরে আগে থেকেই নিজের বাবার হত্যার প্রতিশোধ তাকে আরো বেশি ফিউরিয়াস করে তোলে, যার কারণে সে এবার ইউরোপের প্রতিটা দেশের সকল বড় বড় কন্ট্রাক্ট কিলারদের কাছে তার এই ডিলের মেসেজ সেন্ড করতে থাকে। তবে এবার সে প্রাইজ মানি আরো বেশি বাড়িয়ে তার 2 মিলিয়ন থেকে 4 মিলিয়ন করে দেয়। মানে জোকে মারার জন্য সে নিজের পকেট থেকেও এবার $2 মিলিয়ন খরচ করতে দ্বিধা করে না। যাই হোক, এত বড় কিলিং অফার পেয়ে পুরো ইউরোপে যেন একটা হুলস্থুল লেগে যায়। সেই প্রথম রিজেক্ট করা লাভডাক আবার যখন এই প্রাইজ মানি দেখে তখন সেও রাজি হয়ে যায় এই মিশন কমপ্লিট করতে। এদিকে স্কটল্যান্ডের ম্যাকানজি ব্রাদার নামের দুই ভাইয়ের কাছে এই অফার চলে আসে। এই দুই ভাই এতটাই ভয়ানক ফাইটার ছিল যে তাদের সামনে কেউ কখনো দাঁড়াতে পারতো না। তারাও এত বড় জ্যাকপট পেয়ে খুশিতে নাচতে শুরু করে। এরপর দেখা যায় ইংল্যান্ডের দ্য পার্টি গার্লদের। এরা ছিল সুন্দর আড়ালে থাকা খুঁড়ের মতো। টার্গেট যেই হোক না কেন, ছলে বলে কৌশলে তাদের গলা কেটে নামিয়ে দেওয়া ছিল তাদের একমাত্র কাজ। তাদের কাছেও যখন এই $4 মিলিয়ন অফার চলে আসে তখন হেসে খেলে তারাও বেরিয়ে পড়ে দাও মারতে। ওদিকে স্পেন থেকে হায়ার করা হয় বোটাস নামের এক কিলারকে। তার কিলিং স্টাইলটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। বোটাস ড্যান্সের মাধ্যমে সবাইকে নাচতে নাচতে উপরে পাঠাতে খুব ভালোবাসতো। সে যখন জো এর কন্ট্রাক্টটা দেখতে পায় তখন সে বেশ অবাক হয়ে যায়, কারণ হাজার হলেও জো ছিল তার আইডলের মতো। কিন্তু এই লাইনে টাকার উপরে বড় কোনো আইডল নেই, তাই তো অন্যদের মতো বোটাস রওনা দেয় জোকে শেষ করতে। এরপর জোকে দেখা যায় জাভির সাথে সে দেখা করতে এসেছে। জাভিকে সব জানানো হলে সে বলে, আমি জানতাম এই ভুলটাই তুমি করবে, এখন এর থেকে বাঁচার উপায় আমার জানা নেই। জো তখন তার কাছ থেকে কিছু আর্মস চায়, কারণ হাতে একটা রিভলভার থাকলে তার সামনে যতই খতরনাক গ্যাং আসুক না কেন সে সবাইকেই শান্তিতে মারতে পারবে। কিন্তু জাভি জানায় তার কাছে একটা খেলনা পিস্তলও নেই, কেননা সে কখনোই আর এই লাইনে আসবে না বিধায় সবকিছু ফেলে দিয়েছে। তার কাছে এখন শুধু কয়েকটা এক্সপ্লোসিভ আর গ্রেনেড আছে। সো কি আর করা, তাই জো এবার সেই কয়েকটা এক্সপ্লোসিভ দিয়ে কাজ সেরে নেওয়ার প্ল্যান করতে থাকে। এবার তার প্ল্যান হচ্ছে এই সবগুলো গ্যাংকে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে আসা, যেখানে সে আগে থেকেই তাদের জন্য ওত পেতে বসে থাকবে। সেই অনুসারে তারা দুজনে কাজে নেমে পড়ে যায়। এদিকে তাকে অ্যাসাসিন করতে শহরে প্রথম এসে হাজির হয় লাভডাক। তাকে মারিয়ানা ফোন দিয়ে জানায় যে জো অনেক আনবিটেবল হয়ে পড়েছে, ইতিমধ্যেই অনেকেই তাকে হত্যা করতে ব্যর্থ হয়েছে। জো এর একটা গার্লফ্রেন্ড আছে, এখন তাকে যদি আটকানো যায় তাহলে জোকে আমরা খুব সহজে কাবু করতে পারবো। এই বলে সে জো এর গার্লফ্রেন্ডের ছবি তাকে দিয়ে দেয়। সেই সাথে সাথে মারিয়ানা তাকে একটা বিষয়ে অনুরোধ করে। সে জানায় তার এক কাজিনকে সে এই বিজনেসে ইনভলভ করতে চায়, তাই সে যেন তার কাজিনকে একটু এসব বিষয়ে রিয়েল লাইফ ট্রেনিং দেয়। কিন্তু একটু পরেই লাভডাক বুঝতে পারে যে এই কাজিন পুরোই একটা তার ছেঁড়া মাল। থাকার ভিতরে কেবল তার কাছে বাপের টাকাটাই আছে, কিন্তু একজন অ্যাসাসিন হওয়ার জন্য তার যা প্রয়োজন তার কিছুই নেই। উল্টো সে লাভডাককে এত বেশি বিরক্ত করতে থাকে যে যদি মেরিনেট তার কাজিন না হতো তাহলে সে তাকে কুপিয়ে খালাস করে দিত। তবে এত ভাদাম্মা হলে কি হবে, সে কিন্তু একটা বিশাল কাজ করে ফেলে। সে এমন এক জায়গায় গাড়ি থামায় যেখানে লাভডাক মেজকে দেখে ফেলে। মেজ ইতিমধ্যে টাকা পেয়ে এই এলাকা ছেড়ে যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু তার ভাগ্য অনেক খারাপ হওয়ার কারণে একদম শেষ মুহূর্তে
শেষে তাকে লাভডাগের কাছে ধরা পড়ে যেতে হয়। এদিকে মারিয়ানা জানতে পারে যে জো সবাইকে ট্র্যাপে ফেলানোর জন্য প্রাগের একটা মাউন্টেন ক্যাসেলে অবস্থান করছে। তার মানে এই জোকে মারতে হলে কেবলমাত্র অ্যাসাসিন হায়ার করলেই হবে না, তাকে মারার এখন একটাই উপায় হচ্ছে আর্মি বা স্পেশাল ফোর্স। তাই সে এক প্লাটুন মার্সেনারিকেও এই মিশন শেষ করার জন্য রেডি থাকতে বলে। ইতিমধ্যে সকল অ্যাসাসিনরা নিজেদের মতো করে প্রাগে চলে আসে হেসে খেলে, কিন্তু তারা তো আর জানে না যে তাদের কপালে কি ঘটতে চলেছে। এদিকে লাভডাগ ঠিকই কিন্তু মেইজের কাছে বলে দেয় যে আজ তোমার এই অবস্থার জন্য কেবলমাত্র জোই দায়ী। এছাড়াও সে জানায় জো হচ্ছে এই দুনিয়ার অনেক বড় লেভেলের একজন কিলিং মেশিন। এই সব শুনে মেইজ যেন জোই দায়ী। এছাড়াও সে জানায় জো হচ্ছে এই দুনিয়ার অনেক বড় লেভেলের একজন কিলিং মেশিন। এই সব শুনে মেইজ যেন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। সে মনে অনেক কষ্ট পায় এই ভেবেছে জো তাকে কিভাবে এসব না বলে এতদিন পার করেছে। ওদিকে জো সেই ক্যাসেলে প্রবেশ করে তার কাছে থাকা এক্সপ্লোসিভ দিয়ে ভয়ানক সব ট্র্যাপ বানাতে থাকে। জো তো আগে থেকেই এই সব গ্যাংদের চিনত, তাই কোন গ্যাং তাকে কি স্টাইলে মারতে পারে এবং তাদেরকে সে কিভাবে সহজে শেষ করতে পারে সবকিছু সে ভালো করে জানতো। সেই অনুসারে সবকিছু সেট করে জো অপেক্ষা করতে থাকে তার গেস্টদের জন্য। এবার সেই অনুসারে ক্যাসেলে সবার প্রথমে এসে হাজির হয় ম্যাকানজি ব্রাদার। দুজনের হাবভাব দেখে এমন মনে হচ্ছিল যে তারা যেন খুব সহজেই জোকে খতম করে দিতে পারবে। তাই তো হেসে খেলে তারা যখন ক্যাসেলের মধ্যে ঢোকে তখন তারা টের পায় জো আসলে কি জিনিস। জো প্রথমে তাদের গ্রেনেড মেরে ওয়েলকাম জানায়, এরপর সামনাসামনি আসলে বরাবরের মতো ফাইনাল ওয়ার্নিং দিয়ে সে তাদের প্রাণ বাঁচিয়ে নিতে বলে। কিন্তু কে শোনে কার কথা? ম্যাকানজি ব্রাদাররা যখন জো এর উপরে হামলে পড়ে তখন জো তার ফাইটিং স্কিল দিয়ে তাদের ধরাশয়ী করতে থাকে। যদিও বা তারা দুজনে বেশ ভালো ফাইটিং করছিল, কিন্তু শেষমেশ জো তাদের এক ভাইকে নৃশংসভাবে ঝুলিয়ে মারে আর অন্যটাকে শেষ করার সময় সেখানে এসে হামলে পড়ে দ্য পার্টি গার্লস। এরা ছিল ফায়ারিং এ হেভি এক্সপার্ট। ভাগ্য ভালো যে জো এর কাছে ওই ম্যাকানজি ব্রাদারের গানটা ছিল, তাই সে সেটা দিয়ে কিছুটা হলেও ফাইট ব্যাক করে। কিন্তু সে যে আগে থেকেই ট্র্যাপ বানিয়ে রেখেছিল সেটা ঠিকই পাড়া দিয়ে দেয় তারা, আর এই কারণে বিশাল এক বিস্ফোরণে একজন নিমিষেই উড়ে যায়। এরপর তাকে ধরে তার কাছ থেকে গ্রেনেড অ্যাক্টিভ করে বাকি জনের কাছে পাঠিয়ে দিলে সেও নিমিষে ছাতু হয়ে যায়। তবে এদের কাহিনী শেষ হতে না হতে সেখানে এসে হাজির হয় দ্য ড্যান্স বয় বোটাস। সে এসে প্রথমে 1 সেকেন্ড সময় চায় তার হেডফোনে গান চালু করতে, মানে বুঝতেই পারছো এই বোটাস কি লেভেলের সাইকো। যাই হোক, এই হেডফোনে গান লাগানোর পর শুরু হয় এক কড়া লেভেলের ফাইটিং। একদিকে বিশাল দেহের অধিকারী জো আর অন্যদিকে সালসা ড্যান্সার বোটাস। দেখতে বেশ মাস্কুলার না হলেও বোটাস কিন্তু ঠিকই জোর শক্তির পরীক্ষা নিতে থাকে। তবে ফাইনালি জো তার এক্সপ্লোসিভ ট্র্যাপে ফেলে ওই বোটাসকেও ছিন্ন ভিন্ন করে দেয়, যার ফলে একে একে 3টা গ্যাংকে শেষ করে দিলেও এখনো বাকি ছিল সবচেয়ে ভয়ানক কিলার লাভডাগ। তবে সে জানতে পেরে যায় যে এভাবে জোকে তার সেট আপ করা ট্র্যাপের মধ্যে মারা সম্ভব নয়। তাই সে এবার মেইজের ফোন নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে আর ওই বলদটাকে বলে যায় যে যাতে সে মেইজকে পাহারা দেয়। এরপর মেইজের ফোন দিয়ে জোকে সে কল দিয়ে জানায়, ভাই তোমাকে আমি এভাবে মারতে চাই না, জাস্ট তুমি আমার সাথে একটা ডিল করো, আমি মেইজকে ছেড়ে দেব, বিনিময়ে তুমি আমার কাছে স্যারেন্ডার করবে। এই কথা শুনে জো বলে, ঠিক আছে, যদি আমার বিনিময়ে মেইজ আজীবনের জন্য ফ্রি হয়ে যায় তাহলে আমি এতে রাজি। এভাবেই ডিল কমপ্লিট করার সময় মেইজ দেখতে পায় এটাই সুযোগ এই বলদকে কাজে লাগানো। তাই সে ওই ছেলেটাকে বলে তার পাটা একটু ধরে গেছে, যার ফলে কয়েক মিনিটের জন্য তার গাড়ি থেকে নামা প্রয়োজন। প্রথমে সে সেটা করতে দিতে না চাইলেও মেজ যখন প্লিজ বলে অনুরোধ করে তখন সে আর না করতে পারে না। তবে নিচে নেমেই মেজ হাতের কাছে একটা গাছের ডাল পেয়ে গেলে ওটা দিয়ে বাড়ি দিয়ে ওই বলদকে ঠান্ডা করে দেয়। তবে এখানে জন্য আরো ভয়ঙ্কর কিছুই অপেক্ষা করছিল। ইতিমধ্যে মারিয়ানার নেতৃত্বে 12 জনের একটা এলিট ফোর্স হাজির হয়ে যায় সেই ক্যাসেলে। এখন 1-2 অ্যাসাসিন তো ঠিকই ছিল, কিন্তু এতজন আর্ম ফোর্সের সাথে জো একা পেরে ওঠা মোটেও সম্ভব নয়। তবে এই টিমের কমান্ডার ঠিকই আজ করতে পারে যে ভিতরে জো সব ট্র্যাপ করে বসে আছে, তাই তারা এই ক্যাসেলের অন্য একটা দরজা দিয়ে ভিতরে প্রবেশ করা শুরু করে দেয়। কিন্তু ভিতরে ঢুকে তারা যা দেখে তাতে তাদের বুঝতে বাকি থাকে না যে জো এখানে কি তাণ্ডব লীলা চালিয়েছে। আর সেটা ভাবতে ভাবতে তাদের উপরে শুরু হয়ে যায় জোয়ের আসল খেলা। সে খুবই টেকনিক্যালি একে একে 5 জন এলিট কমান্ডারকে মেরে একদম ছাতু বানিয়ে দেয়। এরপর অন্য আরেকটা দরজা দিয়ে সে বাইরে বেরিয়ে এলে দেখতে পায় যে
সেখানে অপেক্ষায় আছে লাভডাক। লাভডাক তাকে আর্মস ফেলে দিয়ে স্যারেন্ডার করতে বলে, কিন্তু দেখা যায় ঠিক সেই সময় মেইজ গাড়ি হাইজ্যাক করে তা উঠিয়ে দেয় লাভডাকের উপর। এরপর দ্রুত জোকে গাড়িতে তুলে সে পালিয়ে যাওয়া শুরু করে, কিন্তু ততক্ষণে ম্যারিয়ানার গ্রুপ চলে এসে ওই গাড়িকে লক্ষ্য করে ফায়ারিং করতে থাকে। কিন্তু তারপরেও মেইজ গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় আর গাড়ির ভিতরে জো তাকে সবকিছুর জন্য সরি বলে। তবে সেখানেই জো জানতে পারে যে সে মেইজের সন্তানের বাবা হতে যাচ্ছে। আসলে সেদিন মেইজ তাকে এই সুসংবাদটি দিতে চেয়েছিল, কিন্তু তার আগেই জো তার সাথে ব্রেকআপ করে দেয়। এসব কথা শুনে জো বলে, আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি আর কখনোই এই লাইনে কাজ করব না, কারণ আমি চাই আমার সন্তান একটা সুস্থ পরিবেশে বড় হোক। তবে এই সবের মধ্যে হঠাৎ মেইজ তার জ্ঞান হারিয়ে ফেলে। তখন জো তাকে চেক করে দেখে যে মেইজের গায়ে ইতিমধ্যে গুলি লেগেছে। তাই সে তাকে নিয়ে হন্তদন্ত হয়ে পাশের একটা চার্চে যায় এবং সেখানে ফাদারের কাছে হেল্প চায়। যাই হোক, আঘাত অত গুরুতর না হওয়ার কারণে মেইজের জ্ঞান ফিরে আসলে জো ফাদারের কাছে তাদের বিয়ে পড়ানোর জন্য অনুরোধ করে, কিন্তু ফাদার জানায় যে এভাবে সে বিনা উইটনেসে কোনো বিয়ে পড়াতে পারবে না। এর উপর তারা আবার ক্যাথলিকও না। তাই ফাদার বলে যে যদি তুমি আমার কাছ থেকে তোমার লাইফের সকল অপরাধ কনফেস করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে বিয়ে পড়াতে পারি। এখন সেই কথাতে ফাদারকে তার জীবনের সব কিলিং এর কথা বলতে শুরু করে। তার মুখ থেকে এত কিলিং এর কথা শুনে ফাদার যেন পুরো বেহুশ হয়ে পড়ে। এখানে ফাদারের যে রিয়াকশন দেয় তা আসলেই দেখার মতো ছিল। তবে বিয়ের কাজ শুরু করার সাথে সাথেই সেখানে এসে উপস্থিত হয় লাভডাক, আর সে গুলি করে ফাদারের বুক ঝাঁঝরা করে দেয়। বেচারা আর কয়েক সেকেন্ড হলেই তাদের বিয়েটাও শেষ হয়ে যেত। তবে জো তার গ্রেনেড নিক্ষেপ করে লাভডাককে তার উচিত শিক্ষা দেয়। তবে পরিস্থিতি আরো বেশি ইন্টেন্স করার জন্য সেখানে এসে উপস্থিত হয় ওই এলিট ফোর্সরা। তাদের দেখে লাভডাক জানায় এটা তো গেমসের রুলস এর বাইরে, কেননা কোনো অ্যাসাসিন কন্ট্রাক্ট মিশনে কেউই মার্সেনারিজদেরকে ব্যবহার করতে পারবে না। কিন্তু তারা জানায় তারা 4 মিলিয়নের লোভে এখানে আসেনি, কারণ তারা ইতিমধ্যে তাদের মিশনের টাকা পেয়ে গেছে। এখন এদের দুজনের মধ্যে জোকে কে হত্যা করবে তা নিয়ে শুরু হয়ে যায় এক বিশাল লড়াই। তবে জো ঠিক করে নেয় যে এবার তাকে ফাইনালি এই খেলা শেষ করতে হবে। তাই সে তার সকল টেকনিক খাটিয়ে একে একে সব কমান্ডোদের ধুলোয় মিশাতে শুরু করে। ওদিকে লাভডাক এইসব পাল্লায় পড়ে শেষ পর্যন্ত একটা বড় লোহার খাঁচার নিচে পড়ে কট খেয়ে যায়। কিন্তু একদম শেষে জো প্রায় কমান্ডারের হাতে মারায় পড়তে যাচ্ছিল, তবে সময় মতো মেইজ তার শটগান দিয়ে ওই কমান্ডারের মাথা স্রেফ তুলো বানিয়ে দেয়। অবশেষে সবাইকে মেরে এবারের মতো জো তার মিশন শেষ করে জীবন বাঁচায়। তবে এখনো একজনের শাস্তি বাকি আছে, আর তাকে শাস্তি দিতে স্বয়ং জাভি চলে যায় তার কাছে। জাভি গিয়ে তাকে বলে, তুমি এই গেমসের রুলস ভঙ্গ করেছো এলিট ফোর্স নিয়ে এসে। আর এই বলে সে ম্যারিয়ানাকে এক হেডশট দিয়ে পুরো নেটওয়ার্কটাই শাটডাউন করে দেয়। ফাইনালি সবকিছুর অবসান হলে ওই পাদ্রিকে দিয়ে মেইজ আর জোয়ের বিয়ে সম্পূর্ণ হয়। আর এই মুভিটাও ঠিক এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইবটা করে ফেলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।